তো হ্যালো বন্ধুরা, এএলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এএলপি সিবিটি 2 এর একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশানে আমরা যাব। বেসিক প্রিপারেশান যে ভিডিও বা স্টাডি ম্যাটেরিয়াল কী কী হবে, বেস্ট বুক কী হবে, কী আপনার সিলেবাসে রয়েছে, কোনটায় কত মার্কস রয়েছে, কোয়ালিফাইং মার্কস কত, তো ওইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। বেসিক কনসেপ্ট চ্যানেল আমার যদি কেউ ফলো করে থাকেন ওখানে গিয়ে দেখতে পারেন, হিন্দিতে ভিডিও বানানো আছে। তো হিন্দিতে বানিয়ে দিয়েছি, এই জন্য অল ইন্ডিয়া সবাই দেখতে পারবে। আর আমার কাছ থেকে কিন্তু যারা নোটস নিয়েছিলেন অলরেডি তাদের কিন্তু প্রিপারেশান খুব ভালো চলছে। তো সেই হিসাবে প্রিপারেশান ভালো চলছে মানে কিন্তু কম্পিটিশান লেভেল কিন্তু সেই হারে কিন্তু কিছুটা বাড়বে, ঠিক আছে? সেইভাবে নিজেকে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। আর আমি বলে দিয়েছিলাম আমার চ্যানেলে কাট অফ মার্কস কত হবে, সিবিটি 1 রেজাল্ট কবে বেরোবে আমি বলেছিলাম জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে বেরোতে পারে, এর আগে কিন্তু বেরোবে না, ঠিক আছে? এর আগে বেরোবে না। আর এক্সাম ডেট বলে দিয়েছিলাম সিবিটি 2 এক্সাম ডেট যেটা হবে সে মার্চের এন্ডের দিকে হবে বা এপ্রিলের ফার্স্টের দিকে হবে। সেই হিসাবে আপনার কাছে কিন্তু 50 দিন রয়েছে, ঠিক আছে? টাইম মেরে কেটে 50 দিন মিনিমাম রয়েছে। আরও যদি ডিলে হয়, কেন ডিলে হতে পারে, সিইএন 1/2024, 2/2024 করে কিন্তু সিএন 8/9/2024 পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট চলে গেছে। তো সব রিক্রুটমেন্টগুলো সাইমালটেনিয়াসলি চলছে, এই জন্য কিন্তু একটু টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? আর এই প্রিপারেশানটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে হবে। আর এই প্রিপারেশানে যে টপিকগুলো আমি ডিসকাস করব সেটা হচ্ছে আপনার বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল কী থাকবে, বেস্ট টেস্ট সিরিজ কী থাকবে, তারপর আপনার টাইম ম্যানেজমেন্ট কী হবে, তারপরে এক্সাম রুটিন কী হবে, টার্গেট সেট কত করতে হবে, নেগেটিভ মার্কিং ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে। তো এই সব টপিক নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো এটা একটু টেকনিক্যাল, একটু ডিটেলিংয়ে যাব। এই জন্য যারা রিলস দেখতে দেখতে ফট করে এই ভিডিওতে চলে এসছেন তাদের বলবো যে এরকমভাবে আসবেন না, ঠান্ডা মাথায় ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর আপনার কাছে রয়েছে সিবিটি 1 এর জন্য 90 মিনিট, সিবিটি 2 জন্য 60 মিনিট, টোটাল 150 মিনিট, ঠিক আছে? এই 150 মিনিট কিন্তু আপনার লাইফ বা আপনার কেরিয়ার কিন্তু চেঞ্জ করে দিতে পারে। কিন্তু সারা সময় বা সারা লাইফ একরকম, এক্সামের সময় ওইটুকু টাইম যেটা সম্পূর্ণ আপনার নিজের, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, আপনি নিজের ওইটা বেস্ট দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? তারপরে হলো না হলো সেটা পরে, নিজের বেস্টটা আপনি দিন, ঠিক আছে? সেটা ভিডিওতে আমি পুরো ডিটেলিংয়ে বলে দিচ্ছি কীভাবে কোথায় আসতে হবে, ঠিক আছে? তো চলুন এক এক করে টপিক আমরা ডিসকাস করে নিচ্ছি। তো ফার্স্টে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে বেস্ট বুক। মানে আপনি কোনো কিছু প্রিপারেশান নিতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল বা বেস্ট বুকটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অলরেডি যারা সিলেক্ট করে নিয়েছেন বা আমার মনে হয় সবাই ম্যাক্সিমাম সিলেক্ট করে নিয়েছেন, যারা বেস্ট বুক বা বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল কী হবে, যারা কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করছেন সেই কোচিং সেন্টারের নোটস আপনারা অবশ্যই ফলো করুন, খুব ভালো। যারা কোচিং সেন্টারে পড়াশোনা করছেন না, সেলফ স্টাডি করছেন, তারা নিজেরা যদি আপনার হ্যান্ড রাইটিং নোটস নিজেরা বানিয়ে থাকেন বিভিন্ন বই ধরে, তো সেটাও খুব ভালো, ঠিক আছে? এই দুটো অপশান। 3 নম্বর অপশান হচ্ছে আমার কাছ থেকে যারা সাজেস্টিভ নোটস নিয়েছেন, আমি সাজেস্টিভ নোটস দিয়েছিলাম যেটাতে সাজেস্টিভ আকারে দেওয়া আছে, মানে বিশাল ভাস্ট পড়তে হবে না আপনাকে, যেগুলো মেন ইম্পর্টেন্ট কিন্তু সেইগুলো আপনার পড়তে হবে। সাজেস্টিভ নোটস যারা আমার কাছ থেকে নিয়েছেন সেগুলো পড়তে পারেন। 4 নম্বর, এই 3টা সেকশনের মধ্যে যারা পড়েন না, এখনও পর্যন্ত কোনো নোটস বানাননি, বিভিন্ন বই ধরে এদিক ওদিক করে পড়াশোনা করছেন, যেখান থেকে পড়াশোনা করছেন সেখান থেকেই পড়াশোনা করুন। আর কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? ভেরিয়াস বুক। 5, এই 4টে ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে না এখনও পর্যন্ত, যারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারেননি বা স্টার্ট করবেন করছে কিন্তু করে উঠতে পারেননি, তো স্টার্টের ক্ষেত্রে বলবো যাদের মনে করুন যে অনেক দিন থেকে এক্সাম দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং আছে, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং আছে, তারা কিন্তু উদ্ধার হয়ে যাবে। কিন্তু যাদের নন টেকনিক্যাল মানে ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নেই, ভাবছেন যে পড়াশোনা করব, কি করব, আগে পাস করি তারপর পড়াশোনা করব, সিবিটি 1 আগে পাস করে নেবো তারপরে পড়াশোনা স্টার্ট করব, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে সিবিটি 2 ক্লিয়ার করা। তো আপনাদের ক্ষেত্রে বলবো এখনই আমি সাজেস্টিভ নোটস দিচ্ছি, ঠিক আছে? এখনই আমার কাছে সাজেস্টিভ নোটস কিনে আপনারা পড়াশোনা শুরু করে দিন, ঠিক আছে? পড়াশোনা শুরু করে দিন, কেননা এটা কিন্তু খুব সুবর্ণ সুযোগ চলেছে। মানে এএলপির এত ভ্যাকেন্সি বেরিয়েছে, এরপর কিন্তু ভ্যাকেন্সি আরও বেরোবে। তারপর গতবার রিক্রুটমেন্টেও আপনারা দেখেছেন যে ওয়েটিং লিস্ট ক্লিয়ার হয়, ঠিক আছে? ওয়েটিং লিস্ট একদম চলে 4-5 বছর ধরে। যারা সিবিটি 1, সিবিটি 2, সিবিটি 3 যেটা সাইকো, 3টে ক্লিয়ার করবেন, কিচ্ছু র্যাঙ্কে আসা দরকার নেই, 3টে শুধু পাস করুন, তাদের কিন্তু জব 90% আপনি সিকিউর করে নিচ্ছেন। একটু দেরিতে হলেও কিন্তু এএলপিতে আপনারা আসতে পারবেন। আর এএলপিতে বলে দিচ্ছি জব কিন্তু খুব খারাপ না, ঠিক আছে? জব কিন্তু আইটিআই লেভেলের উপরে আপনি মাসে 90
1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কয়েক বছর চাকরি করে, ঠিক আছে, 4-5 বছর চাকরি করার পরে। এটা কিন্তু আইটিআই লেভেলের উপরে এত স্যালারি কোনো অর্গানাইজেশন আপনাকে দেবে না, ঠিক আছে। তো চলুন, বেস্ট বুকের মধ্যে আমি সব কিছু বলে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত কোনো স্টাডি ম্যাটেরিয়াল নেয়নি আমার কাছে নিতে পারেন সাজেস্টিভ নোট, ঠিক আছে, সাজেস্টিভ নোটস আমার কাছে কিনতে পারেন, ঠিক আছে, ফ্রি অফ কস্ট নয়, কিনতে পারেন। তো কিনে খুব কম ইয়েতে আপনি করতে পারেন। আমার যেটা নোটস হবে আমি বলে দিচ্ছি, আমি হ্যান্ড রিটেন নোটস বানিয়েছিলাম। আমি CBT 1 CBT 2 সাইকো করে এখন ALPতে জব করছি, এখন লোকো পাইলট গুডস হয়ে গেছি প্রমোশন হয়ে। আর এই নোটস নিয়ে কিন্তু আমি 2014তেও কিন্তু ALPর যে রিটেন টেস্ট কোয়ালিফাই করেছিলাম, সাইকোতে আমার হয়নি তখন। আর এই নোটস নিয়ে আমি কিন্তু সেকেন্ড টাইম পাস করেছি। আমি নয়, আমার সঙ্গে আমি এই স্টাডি ম্যাটেরিয়াল ইউটিউব থ্রু অনেক স্টুডেন্টকে দিয়েছিলাম, সবাই পাস করেছে, ঠিক আছে, সবাই পাস করেছে, এখন আমার সঙ্গে ওরা চাকরি করছে। তো এই নোটস আপনারা নিতে পারেন। তো এইখানে হয়ে গেল আপনার বেস্ট বুক, ঠিক আছে, বেস্ট বুক। আর এই মুহূর্তে আমার মনে হয় আপনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন, আমার সাজেস্টিভ নোটটা রেফারেন্স হিসেবে রাখতে পারেন, বা কোনো কোচিং সেন্টার থেকে নোটস এখন নিতে পারেন রেফারেন্স হিসাবে। কিন্তু মেন আপনার যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু আপনি চেঞ্জ করবেন না, যেখান থেকে পড়ছেন সেখান থেকে পড়ুন। আমার যদি নোটস থেকে পড়ে থাকেন তাহলে ভেরিয়াস বুক বা কোনো কোচিং সেন্টার নোটস আপনি রেফারেন্স হিসাবে রাখতে পারেন, অবশ্যই রাখতে পারেন, ঠিক আছে। তো বেস্ট বুক বলে দিলাম, বেস্ট বুক বলে মার্কেটে কিন্তু সিঙ্গেল কোনো বুক হয় না, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন। আর বেস্ট বুক নিয়ে আমি আর ভিডিও বা টপিক আমি ডিসকাস করছি না, ঠিক আছে। তো চলুন নেক্সট টপিকে আমি যাচ্ছি। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে স্টাডি রুটিন, ঠিক আছে। স্টাডি রুটিন কি, আমার কাছে এখনও পর্যন্ত কতদিন বাকি রয়েছে, সেই হিসাবে আমাকে কি কদিন ধরে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে স্টাডি রুটিন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে টাইম কিন্তু সবার ক্ষেত্রে সেম, সেই টাইমটাকে আপনি কীভাবে ইউটিলাইজ করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার হাতেই রয়েছে, ঠিক আছে। তো স্টাডি রুটিন, স্টাডি রুটিন বানানোর আগে আপনাকে জেনে নিতে হবে যে এক্সপেক্টেড CBT 2 এক্সাম ডেট কবে। এক্সপেক্টেড CBT 2 এক্সাম ডেট হচ্ছে, আমি বলে দিয়েছিলাম, মার্চের এন্ডে অথবা এপ্রিলের ফার্স্ট উইক। তো আমি ধরে নিচ্ছি এপ্রিলের ফার্স্ট উইক। এপ্রিলের ফার্স্ট উইক মানে আমার কাছে কত টাইম রয়েছে এখন, মার্চের পুরো 30 দিন রয়েছে, ফেব্রুয়ারির আমি ধরে নিচ্ছি 20 দিন রয়েছে, ঠিক আছে, 20 দিন। তো টোটাল আমার কাছে রয়েছে 50 দিন, 50 দিন টোটাল রয়েছে। এটা হচ্ছে মিনিমাম ধরে নিচ্ছি, এর আগে এক্সাম হবে না, এরপরে আরও এক্সাম ডিলে হতে পারে। এক্সাম ডিলে হলে আপনি আপনার প্রিপারেশনের টাইম সেটা স্ট্রেন করতে পারেন বা লম্বা করতে পারেন, ঠিক আছে, সেটা টাইম বাড়লে সবার ক্ষেত্রেই টাইম বাড়বে। তো 50 দিন, 50 দিনের মধ্যে আপনার কী কী কভার করতে হবে, আপনাকে কভার করতে হবে CBT 2 এ পার্ট বি পোর্শন, যেটা হচ্ছে আপনার টেকনিক্যালের উপর, আপনার সাবজেক্টের উপরে থাকে। আর হচ্ছে পার্ট এ, ঠিক আছে। তারপর কিন্তু আপনাকে টেস্ট সিরিজ ধরতে হবে, যে কোনো একটা অনলাইন টেস্ট সিরিজ, ঠিক আছে, টেস্ট সিরিজ ধরতে হবে। তারপর আপনার আছে রিভিশন। তো এইটা রিভিশনটা সব থেকে লাস্টে করবেন, লাস্ট 5 দিন অ্যাডমিট কার্ড এসে যাওয়ার পর, ঠিক আছে, লাস্ট 5 দিন আপনার চলে গেল রিভিশন। তার আগের যে 5 দিন চলবে টোটাল টেস্ট সিরিজ চলবে, আর নতুন করে কিচ্ছু পড়াশোনা করার দরকার নেই, কিচ্ছু পড়াশোনা করবেন না। তাহলে 5 আমার 10 দিন চলে গেল, বাকি থাকছে 40 দিন। 40 দিনের মধ্যে আপনি পার্ট বিটাকে আপনি 10 দিনে কভার করবেন। পার্ট বি অনলি কোয়ালিফাই করতে হবে, আর আমার মনে হয় সবারই কনফিডেন্স রয়েছে নিজের সাবজেক্টের উপরে কোয়ালিফাই করার, ঠিক আছে। 35% পেতে হবে সবাইকে, জেনারেল SC ST OBC EWS সবাইকে কিন্তু 35% পেতে হবে। তো এইখানে বলে দিচ্ছি, জেনারেল থেকে কিন্তু যারা ক্যাটাগরিজ আছে, ডিসকাউন্ট ক্যাটাগরিজ SC ST OBC EWS, তাদের কিন্তু একটু বেশি জোর দিতে হবে, কারণ গতবারেও এক্সামেও দেখা গেছে যে পার্ট এ খুব ভালো এক্সাম দিয়েছে, কিন্তু পার্ট বিতে যারা রিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু পার্ট বিতে বেশি ফেল করেছে। পার্ট বি কিন্তু আগে খাতা দেখা হবে, সেটা যদি পাস করতে পারেন তখন পার্ট এতে আসবে, নাহলে কিন্তু এও দেখা হবে না আপনার, ঠিক আছে। তো 10 দিন, ঠিক আছে। আর আপনার পার্ট এ যেটা হচ্ছে মেন এক্সাম বা মেন আপনার হচ্ছে কম্পিটিশানে আসবে, সেটাতে আপনাকে টাইম দিতে হবে 30 ডেজ, 30 দিন। এই 4টে আমি ভাগ করে দিলাম, এই 4টের পরেই কিন্তু আপনার এখানে CBT 2 দিতে আপনি যাবেন, ঠিক আছে, CBT 2 দিতে যাবেন। এইবার দেখুন পার ডে কত ঘন্টা করে পড়বেন।
তো এত আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, এটা যদি বাচ্চা হতো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট হতো তাহলে আমি বলে দিতাম পার ডে কে কোন টাইমে পড়বে। তো ম্যাক্সিমাম সবাই যে রাত জায়গা প্র্যাকটিস আছে জানি, সবাই টেকনিক্যাল স্টুডেন্ট। তো আপনারা যেভাবে হোক, যতটা হোক, আপনারা যেখানে যে জব করছেন যতটা টাইম ম্যানেজ করতে পারেন, যদি ছুটি নেওয়ার ব্যাপার থাকে মানে সুযোগ থাকে, ছুটি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। আর যারা অনলি এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদেরকে বলবো আপনি দিনের মধ্যে যতটা ম্যাক্সিমাম টাইম দেওয়া যায়, ঠিক আছে, ততটা ম্যাক্সিমামে পড়াশোনা করুন। আর সকালে কী পড়বেন, বিকেলে কী পড়বেন, রাতে কী পড়বেন, এটাও আপনাদের নিজেদের উপরে আমি ছেড়ে দিচ্ছি। আপনি নিজেদের মতো করে পড়াশোনা করেন, কিন্তু 30 ডেজের ভেতরে কিন্তু আপনাকে CBT 2 এর পার্ট A সেকশান কমপ্লিট করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে, খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আমার রুটিন। আর এই 4টে টপিকের মধ্যে কোনটা আগে কমপ্লিট করবেন, সব থেকে আগে কমপ্লিট করবেন পার্ট B সেকশন, যেটা টেকনিক্যাল পার্ট, সব থেকে আগে কমপ্লিট করবেন। তারপরে কমপ্লিট করবেন পার্ট A। তারপরে আপনি কিন্তু টেস্ট সিরিজ ধরবেন 30-40 দিন পরে, আপনি টেস্ট সিরিজ ধরবেন 5 দিন, তারপর রিভিশন হবে 5 দিন, ঠিক আছে। এইবার আপনার যদি ফার্স্ট উইকে এক্সাম না হয় এপ্রিলে, আরও যদি ডিলে হয়, তাহলে কিন্তু এই দুটো কিন্তু কনস্ট্যান্ট হয় পড়াশোনা। আপনার কোনগুলো বেশি হবে টাইমগুলো, টেস্ট সিরিজ আপনি বাড়িয়ে দিতে পারেন, আরও 5 দিনের জায়গায় 10 দিন করতে পারেন। রিভিশনটাকে আরও 5 দিনের জায়গায় আপনি 10 দিন করতে পারেন। যেমন টাইম পাবেন লাস্টের, কিন্তু এই দুটো কিন্তু যত টাইম বাড়বে এক্সাম ডিলে হবে, এই দুটো কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এইটা গেল আপনার এক্সাম রুটিন। এগুলো কিন্তু শুনতে খারাপ লাগছে বা কারো যদি ভালো নাও লাগতে পারে, কিন্তু এগুলো কিন্তু একটা এক্সাম কোয়ালিফাই করার জন্য কিন্তু এইগুলো কিন্তু মাস্ট ফলো করার দরকার আছে, ঠিক আছে। এগুলো অনেকে এক্সাম ফলো করে, যারা ফলো করে তারাই সাকসেস হয়। এই জন্য 1 কোটিতে মানে 1 লাখ, 1 কোটিতে 50,000, 1 কোটিতে 10,000, 1 কোটিতে 1,000 কিন্তু সাকসেস হয়। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো এটা হচ্ছে স্টাডি রুটিন, ঠিক আছে, স্টাডি রুটিন। আচ্ছা, নেক্সট আমি টপিক নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, নেক্সটের টপিকটা সেটা হচ্ছে টার্গেট সেট। আপনি এক্সাম দিতে যাচ্ছেন, একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবেন যে আমি এত মার্কসের অ্যাটেম্প্ট করব। যেটা হচ্ছে বলা টার্গেট সেট, বা কাট অফ এটাও যেতে পারে, এটা হচ্ছে টার্গেট সেট। তো টার্গেট সেটের ক্ষেত্রে বলে দিচ্ছি CBT 2 পার্ট B সেকশন যেটা রয়েছে অনলি ফর কোয়ালিফাই, যেটা 35% মার্কস আপনাকে পেতে হবে 75-এর মধ্যে। তো সেটা হচ্ছে 26 পয়েন্ট সামথিং এসছে মার্কসটা, যেটা 26 পয়েন্ট সামথিং। তো টার্গেট সেটের ক্ষেত্রে আমি বলবো যে পার্ট B আপনারা যে যতই মানে বেশি করুন না কেন, পার্ট বির ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় লয়াল থাকবেন, আর সবসময় মাপ জব করে গুনে আপনি কিন্তু অ্যান্সার করবেন, গুনে একটা হলো, দুটো হলো, তিনটে হলো, গুনে করবেন। আর ঠিক আছে, যেগুলো 100% কনফার্ম সেগুলো করবেন। আর এখানে আপনি টার্গেট রাখবেন 75-এর মধ্যে 35, একটা বেশি করার দরকার নাই। 35 রাখুন, একটা বেশি করার দরকার নেই, আপনাকে অনলি কোয়ালিফাই করতে হবে। এর কিন্তু বেশি মার্কস পেলে আপনার কিচ্ছু কাজে লাগবে। 26 পয়েন্ট সামথিংয়ের যা ভ্যালু আছে, আপনি 75-75ও যদি পান তাই ভ্যালু। আপনি বেকার রিস্ক নিয়ে বেশি করতে যাবেন, নেগেটিভ মার্কিং উড়ে চলে যাবেন, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। এটা হচ্ছে টার্গেট আপনি সেট করুন পার্ট বির ক্ষেত্রে 35, যত ইজি কোশ্চেন হোক বা যত টাফ কোশ্চেন হোক, ঠিক আছে। টাফ কোশ্চেন হলে আপনি আরও চেষ্টা করবেন 35-এর থেকে কম করার জন্য। আর গতবারের যে এক্সাম লেভেল ছিল, মানে কোশ্চেন প্যাটার্ন বা স্ট্যান্ডার্ড এটি ছিল, সেই হিসাবে আপনি 35 টার্গেট করুন। তো যদি বিশাল টাফ কোশ্চেন হয় তার থেকে আপনি কম করতে পারেন, আর যদি বিশাল ইজি কোশ্চেন হয় 35-এর উপরে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট বি। এবার আসি পার্ট এর ক্ষেত্রে। পার্ট এটা হচ্ছে মেন আপনার যেটা মানে কম্পিটিশানে আসবে, ঠিক আছে। মেন যেটা হচ্ছে কম্পিটিশানে আনবে, যেটা হচ্ছে আপনার 100 মার্কস রয়েছে, 100 মার্কস রয়েছে, ঠিক আছে। 100 মার্কসের অনেকে ইউটিউবে দেখেছি আমি বলেছে, অনেকে বলছে যে 100 মার্কসের মধ্যে আপনি 75 টার্গেট করুন, কেউ বলছে 80 টার্গেট করুন, কেউ বলছে 90 টার্গেট করুন, কেউ বলছে 95 টার্গেট করুন। তো আমি বলবো যে এইরকম আগে থেকে ভেবে টার্গেট করার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। কারণ আপনি এখনও জানেন না, বা এক্সামের পরও আপনি জানবেন না যতক্ষণ না রেজাল্ট আসে যে কাট অফ মার্কস কত যেতে পারে। তো সেই জন্য এই টার্গেটটা কিন্তু যারা টার্গেট সেট করছেন যে 100-এর মধ্যে আমাকে 80 পেতে হবে, 90 পেতে হবে, সেটা কিন্তু যথেষ্ট মূর্খামি, ঠিক আছে, মূর্খামি। আপনি চেষ্টা করুন আপনার বেস্ট দেওয়ার জন্য। আপনি 100 মার্কসের মধ্যে কত মার্কস করতে পারছেন, খুব ইজিভাবে করতে পারছেন, আর যেটাকে নিয়ে আপনার ভাবতে হচ্ছে না বা ডাউট হচ্ছে না, আপনি ম্যাক্সিমাম যত করা যায় তত করুন, ঠিক আছে। আপনি আপনার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন, যতগুলো করা যায় 100-এর মধ্যে, যতগুলো করা যায়
উইথাউট নেগেটিভ মার্কিং, মানে মাইনাস ছেড়ে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং ম্যানেজমেন্টে আমি আসছি এরপরে। তো 100 মার্কের মধ্যে কোনো টার্গেট নেওয়ার কোনো দরকার নেই, টার্গেট নেওয়ার কিচ্ছু দরকার নেই। আপনি 100 মার্কের মধ্যে আপনি যদি 95ও করতে পারেন উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি ডাউট, আপনি 95 করুন। কিন্তু আপনি এত টাফ কোশ্চেন হলো যে আপনি 50-এর বেশি করতে পারছেন না, ঠিক আছে। 100-র মধ্যে 50-এর বেশি করতে পারছেন না, 50ই করুন, আপনি 50 অ্যাটেম্প্ট করুন, 50। তাতেই আপনার নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনে কিন্তু আমার মার্কস যথেষ্ট বেড়ে যাবে। এইটা হওয়ার কোনো দরকার নেই যে আমি পাচ্ছি না সবাই পেরে যাচ্ছে, এটা হওয়ার কোনো দরকার নেই। কেননা আপনিও যথেষ্ট প্রিপারেশান করে যাচ্ছেন এক্সাম দিতে। আপনার কাছে যতটা টাফ মনে হচ্ছে আর 10টা স্টুডেন্টের কাছে কিন্তু ততটাই টাফ মনে হচ্ছে, ঠিক আছে। কেউ বিশাল ইন্টেলিজেন্ট হয়ে এখানে আসেনি, সবাই এভারেজ ইন্টেলিজেন্ট আছে। বিশাল মেরিটোরিয়াস হতো তো এএলপি চাকরিতে আসলে ইউপিএসসিতে যেত, ঠিক আছে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই জন্য আপনার সেইটা ভাবার কোনো দরকার নেই যে আপনার যদি টাফ লেগে থাকে, সবারই টাফ লাগছে, ঠিক আছে, মোটামুটি। তো এই জন্য টার্গেট সেটার কোনো দরকার নেই। কিন্তু সিবিটি পার্ট বি যেটা আছে সেটা হচ্ছে টার্গেট আপনি বললাম ম্যাক্সিমাম 35 করুন, বেশি যাওয়ার একদম দরকার, বেশি রিস্ক নেই একদম দরকার, গুনে করুন। আমি সেভাবে গুনে করেছিলাম পার্ট বিতে, গুনে 40টা করেছিলাম, দুটো ভুল হয়েছিল তার মধ্যে, ঠিক আছে। গুনে 40টা করেছিলাম, দুটো ভুল হয়েছিল, ঠিক আছে। আর সিবিটি 2 এর পার্ট এ সেকশানে আমি গুনে 80 করেছিলাম, মানে 80টা করেছিলাম, 3টে ভুল হয়েছিল, ঠিক আছে। 80টা করে 3টে ভুল। আচ্ছা, নেগেটিভ মার্কিংয়ে আসছে এরপরে। নেগেটিভ মার্কিং, এটা আসছে এখন নেগেটিভ মার্কিং। আচ্ছা, নেগেটিভ মার্কিং এটা হচ্ছে যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা প্রিপারেশান নেন তাদের জন্য সবথেকে বেস্ট এনিমি বা সবথেকে বড় ভিলেন হচ্ছে নেগেটিভ মার্কিং, যেটা আছে 3:1। 3:1, 3টে ভুল হলে কিন্তু আপনার 4 মার্কস যাবে, 3টে ভুল হলে আপনার 4 মার্কস যাবে। এটা হচ্ছে 3:1, 3টে ভুল হলে 1 মার্ক যাবে। এই হিসেবটা ভুল কথা বা শুনতে কেমন লাগে, মোদ্দা কথা 3টে ভুল হলে 4 মার্কস আপনার কিন্তু শেষ। মানে যে 3টে ভুল হলো সে 3 নম্বর তো গেলই, সঙ্গে যেগুলো আপনি ঠিক করেছিলেন 100% শিওর এটা আমি 1 নাম্বার পাবো, সেখান থেকেও কিন্তু আপনার আরও 1 নাম্বার ড্যামেজ করে দিল, ঠিক আছে। কত ভালো স্টুডেন্ট ডাউটের বসে কোনো এক্সাম করতে গিয়ে বা অনেকের কনফিডেন্ট থাকে, হ্যাঁ এটা খুব ইজি কোশ্চেন, এটা আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এটা হবেই। তো সেই রকম করে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে আমার অনেক পরিচিত আমার সঙ্গে এক্সাম দিয়েছিল, ঠিক আছে। আমার সঙ্গে এক্সাম দিয়েছিল সিবিটি 1, সিবিটি 2, কিছু ছেলে ছিল আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট। আমি তো এভারেজ স্টুডেন্ট, আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট ছেলে। সিবিটি 1-এ বললো ভাই এক্সাম দিয়েছে, বললো ভাই বিশাল ইজি কোশ্চেন হয়েছে, অনেক করে দিয়েছি এই ওই। তারপর দেখা গেল আমার থেকে অনেক বেশি অ্যাটেম্প্ট করেছিল, নেগেটিভ মার্কিংয়ে উড়ে চলে গেল। কিছু ছেলে ছিল মার্জিনে পাস করলো সিবিটি 1 বা একটু মোটামুটি নাম্বার নিয়ে পাস করলো, ব্রিলিয়ান্ট ছেলে, বিশাল ব্রিলিয়ান্ট ছেলে। সিবিটি 2-তে গিয়ে নেই, শেষ, একই ভুল করলো। বলছে ভাই খুব ইজি কোশ্চেন, যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েছে সিবিটি 1-2-তে, যোগ বিয়োগ গুণ ভাগটাই ম্যাথে ভুল করে এসছে, ঠিক আছে। এগুলো মানে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, যারা সিবিটি 1 দিয়েছেন অলরেডি এটা বুঝতে পেরে গেছেন স্ট্যান্ডার্ডিটি এলবিল কোশ্চেন লেভেলে। সিবিটি 2-তেও অনেক ব্রিলিয়ান্ট ছেলে উড়ে চলে গেছে, কেননা প্রকৃত তাদের স্ট্র্যাটেজি নেই বা প্রকৃত চিন্তাভাবনা নেই একটা এক্সাম নিয়ে, ঠিক আছে। এই জন্য এই ভিডিওটা আমার বানানো। তো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলে দিচ্ছি, নেগেটিভ মার্কিং যেটা আপনার 100% শিওর থাকবেন ততগুলোই আপনি অ্যাটেম্প্ট করুন, একটা এক্সট্রা করার দরকার নেই। কিন্তু আপনি দেখেন খুব টাফ কোশ্চেন এসেছে বা খুব ইজি কোশ্চেন এসেছে, আমি বুঝতে পারছি স্ট্যান্ডার্ডটি খুব ইজি কোশ্চেন এসেছে, কিন্তু আপনি করতে পারছেন না বাই রিস্ক। তখন রিস্ক নিয়ে যেটা 75% আপনার সিওরিটি রয়েছে, মানে 4টের মধ্যে আপনার ধরুন 2টোতে ডাউট রয়েছে, ঠিক আছে, 2টো ক্যান্সেল করে আর 2টোতে ডাউট রয়েছে, কি এ বি তো হবে না, সি ডির মধ্যে সি হবে না ডি হবে, খুব কনফিউজ। সেই ক্ষেত্রে আপনি 2-3টে এক্সট্রা করতে পারেন, তাও নিজের রিস্কে। ওগুলোও রিস্ক হয়ে যায় যখন আপনি দেখছেন যে একদমই কিছু পাচ্ছে না, সেই ক্ষেত্রে। না হলে কিন্তু নেগেটিভ মার্কিং উড়ে যাওয়ার ভয় থাকে, এক্সট্রা একদম করার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে লোভ, এটা লোভ হয়ে যায়,
যারা এক্সাম দিতে যায় তাদের একটা লোভ হয়ে যায়, এটা করলে এক মার্ক পাবো, লোভ হয়ে যায়। তো এই লোভটাকে কিন্তু আপনাদের নিজেদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এই লোভটা কন্ট্রোল করুন। আপনি 2-3 এক্সাম দিয়ে দেখুন না, আমি যেটা বলছি যে আমিও কিন্তু প্রথম যখন এক্সাম শুরু করেছিলাম প্রিপারেশান, আমি অনেক এক্সাম দিয়েছি। তো প্রথম কিন্তু নেগেটিভ মার্কিংয়ে আমি চলে যেতাম, বাড়িতে এসে হিসেব করতাম একরকম, রেজাল্টের পরে আসতো আরেক রকম, নেগেটিভ মার্কিংয়ে চলে যেতাম, ঠিক আছে? সেই জন্য এই লোভটা আপনি যদি সম্বরণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু জীবনে বিশাল খুব জিনিস অ্যাচিভমেন্ট করতে পারেন। এই লোভটা আগে আপনাকে সম্বরণ করতে হবে, কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। সেকেন্ড আর একটা টপিক নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, নেক্সট আসছে ল্যাঙ্গুয়েজ সিলেকশান। তো ল্যাঙ্গুয়েজ সিলেকশানে অলরেডি কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ সিলেকশান। ল্যাঙ্গুয়েজ সিলেকশান নিয়ে আর নতুন কিছু বলার নেই। ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করেছেন অবশ্যই সেটা এক্সাম দিন। আমি বাংলাটাকে একটু অ্যাভয়েড করতে বলছিলাম। CBT 3-তে যেটা সাইকো টেস্ট হবে সেখানে গেলে একটু বুঝতে পারবেন, বাংলাটা অ্যাভয়েড করা উচিত ছিল, কারণ CBT 3 যেটা সাইকোতে ইংলিশ আর হিন্দি থাকে, ঠিক আছে? যারা ইংলিশ করছেন খুবই ভালো কথা, বাট যারা হিন্দি টুকটাক পড়তে পারেন, হিন্দিতে করাটাই বেস্ট ছিল। তো যাই হোক, যেটা করে নিয়েছেন আর নতুন করে কিচ্ছু বলার নেই। আপনি ল্যাঙ্গুয়েজ যেটা যা সিলেক্ট হয়ে আছে, অনেকে বাংলা যেটা সিলেক্ট করেছে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলায় কিছু টেকনিক্যাল টার্ম আছে, আপনাকে বুঝতে একটু হয়তো অসুবিধা হবে। যেগুলো আমরা টেকনিক্যাল টার্ম বা ইংলিশ টার্মে পড়েছি, সেই জিনিসগুলো আপনার কাছে বাংলায় গুগল ট্রান্সলেট করে আসে, তো একটু বিদঘুটে লাগে, ঠিক আছে? একটু বিদঘুটে লাগে। তো এটা নিয়ে আমার নতুন কিছু বলার নেই। আর ল্যাঙ্গুয়েজটা যেটা সিলেক্ট করেছেন সেটাই পড়ুন, এটাতে আমার কিছু বলার নেই। আর যেই ল্যাঙ্গুয়েজ সিলেকশান করেছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে একটু এক্সপার্ট হতে হবে, মানে একটু মোটামুটি ভালো হতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে অতটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সিলেকশান গেল। এরপরে আমি যেটা আসছি টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। আপনাকে টোটাল CBT 1 CBT 2 মিলিয়ে কিন্তু টোটাল আপনাকে দেওয়া হবে 150 মিনিট। 150 মিনিট। এই 150 মিনিট কিন্তু আপনি সম্পূর্ণ আপনি সেই 150 মিনিট কীভাবে ইউটিলাইজ করবেন সেটা ব্যক্তিগত নিজের ব্যাপার, ঠিক আছে? ব্যক্তিগত নিজের ব্যাপার। তো আমি একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কেন বলছি যে কোশ্চেন থাকে কিন্তু রিজনিং আর ম্যাথ, ক্যালকুলেটিং পোর্শন, এইগুলোতে কিন্তু যথেষ্ট টাইম টেকিং হয়ে যায়, ঠিক আছে? তো করা যায় না। তো সেইগুলো কীভাবে করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে আমি আসছি পার্ট এর টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? লেখাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, কত মার্কস রয়েছে আমার? 100 মার্কস। 100 মার্কস বলাটা ভুল, 100 কোশ্চেন রয়েছে, ঠিক আছে? আর কত টাইম রয়েছে আমার কাছে? 90 মিনিট। মানে একটা কোশ্চেনের ক্ষেত্রে 1 মিনিটও দেওয়া নেই। কিছু 3-4 লাইনেরও কোশ্চেন থাকে যেগুলো পড়তেই আপনার 1 মিনিট কুলোবে না। তো সেক্ষেত্রে আপনাকে দেওয়া আছে 90 মিনিট। কী করে তাহলে আপনি 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন? আচ্ছা, 90 মিনিট। এক্সামে যে 150 মিনিট রয়েছে আপনার কাছে, তাকে সেকেন্ডে কনভার্ট করুন। একটা সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড আপনার জন্য ইম্পর্ট্যান্ট। আর এই একটা সেকেন্ড বা একটা মাইক্রো সেকেন্ডই আপনার লাইফ বদলে দিতে পারে, আপনার কেরিয়ার বদলে দিতে পারে। আপনি সারা জীবনের জন্য লোকো পাইলট হয়ে গেলেন, ট্রেন চালালেন, অথবা আপনি সারা জীবনের জন্য 1 সেকেন্ডের জন্য ট্রেন চালাতে পারলেন না। তো সেটা হচ্ছে আপনাকে এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? আচ্ছা, 90 মিনিটসকে আপনি যদি সেকেন্ডে কনভার্ট করেন তাহলে হবে 5400 সেকেন্ড। 5400 সেকেন্ড। এবার 100 কোশ্চেন 5400 সেকেন্ড, তাহলে পার কোশ্চেনে আপনার কত আসছে? 54 সেকেন্ড। 54 সেকেন্ড মানে 1 মিনিটের কিছুটা কম। আর এই টাইমের মধ্যে আপনাকে একটু ভাবতে একটু সময় লাগবে। বা আপনি যদি রাফ শিট চান, রাফ শিটের জন্য এগোতে মানে বলতে হতে পারে, বা আপনার কম্পিউটার কিছুক্ষণের জন্য 1 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিটের জন্য একটু স্লো চললো, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো 54 সেকেন্ড হচ্ছে আপনার পার কোশ্চেনের জন্য। 54 সেকেন্ড। আচ্ছা, 54 সেকেন্ডটাকে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। কীভাবে বাড়াচ্ছি? 100টা কোশ্চেন, তো আপনি ধরুন 100টা অ্যাটেম্প্ট করলেন না, কটা অ্যাটেম্প্ট করলেন? 80টা অ্যাটেম্প্ট করলেন বা 90টা অ্যাটেম্প্ট করলেন। তো 80টা অ্যাটেম্প্টের হিসাবে আমি কিন্তু নাম্বারগুলোকে টাইমটাকে ডিভিশন করে দেখাচ্ছি। তাহলে 54 সেকেন্ড। আর এইটাকে ধরুন আপনি
80টা কোশ্চেন অ্যাটেম্প্ট করলেন, ঠিক আছে। তো 80টা কোশ্চেন অ্যাটেম্প্ট করলেন, 80টা কোশ্চেনের জন্য কিন্তু আপনার টাইম কত আছে, সেই কিন্তু 5400 সেকেন্ড। 5400 ডিভাইডেড বাই 80, তাহলে এইটা হচ্ছে হবে 67.5 সেকেন্ড, ঠিক আছে। মানে 1 মিনিট 7.5 সেকেন্ড, 1 মিনিট 7.5 সেকেন্ড। তো 1 মিনিট 7.5 সেকেন্ডটা তবুও মনে হচ্ছে যে ম্যাথ বা রিজনিং করার ক্ষেত্রে একটু কম পড়ে যাচ্ছে, একটু কম পড়ে যাচ্ছে। তো এই টাইমটাকে দেখুন আমি আরও বাড়িয়ে দিচ্ছি, যাতে আপনার ম্যাথ রিজনিংগুলো টাইমলি আপনারা করতে পারেন, ঠিক আছে, টাইমলি করতে পারেন। আচ্ছা 67, ঠিক আছে। আচ্ছা 80টা কোশ্চেন, আমি বলেছিলাম 80টা যদি টার্গেট করেন সেই হিসাবে, তো 90টাও টার্গেট করতে পারেন, 95টা টার্গেট করতে পারেন, মানে টার্গেট নয় সরি, অ্যাটেম্প্ট করতে পারেন, যেরকম কোশ্চেন থাকে সেই হিসাবে কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা এইবারে আপনাকে টাইমটা আরও কীভাবে বাড়িয়ে দিচ্ছি দেখুন। 80টা কোশ্চেনের মধ্যে দেখুন ক্যালকুলেটিং পার্ট আর হচ্ছে নন ক্যালকুলেটিং পার্ট। ক্যালকুলেটিং পার্ট ধরুন 80টার মধ্যে থাকবে 30টা, নন ক্যালকুলেটিং পার্ট যেটা হচ্ছে 50টা। আচ্ছা ক্যালকুলেটিং পার্ট মানে হচ্ছে যেটাকে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে, মানে ধরুন ম্যাথ করতে গেলেন একটা কি দুটো ফর্মুলা লাগছে, বা রিজনিং করতে গেলেন একটা দুটো ফর্মুলা লাগছে, আপনাকে ভাবতে হচ্ছে, কোশ্চেন পড়তে টাইম লেগে যাচ্ছে, এইসব কোশ্চেনকে আমি ফেলেছি ক্যালকুলেটিং কোশ্চেন। আর নন ক্যালকুলেটিং কোশ্চেন কি, যেগুলো এক চান্সে বেরিয়ে যাবে, যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি, নরেন্দ্র মোদী, মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডে আপনার কিন্তু ওইসব কোশ্চেন অ্যান্সার চলে আসছে। তো সেইগুলো হচ্ছে নন ক্যালকুলেটিং পার্ট। তাহলে আপনি কি করবেন, এক্সামে গিয়ে ফার্স্টে আপনি নন ক্যালকুলেটিং যে কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু ফার্স্টে আপনি টার্গেট করবেন বা ফার্স্টে অ্যাটেম্প্ট করবেন। নন ক্যালকুলেটিং পার্ট, নন ক্যালকুলেটিং পার্ট 50টা বলেছি, 50 থাকতে পারে, 55 থাকতে পারে, 40টাও থাকতে পারে, ঠিক আছে। তো নন ক্যালকুলেটিং পার্টগুলো কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার প্রায়োরিটি। আর নন ক্যালকুলেটিং পার্ট যেটা কোশ্চেনগুলো রয়েছে, 50টা কোশ্চেন আপনার অ্যাটেম্প্ট করতে ম্যাক্সিমাম 25 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, ঠিক আছে, 25 সেকেন্ড টাইম দিচ্ছি। 25 সেকেন্ডে আপনার কিন্তু করতে হবে 1250 সেকেন্ড, ঠিক আছে। 50টা কোশ্চেনের জন্য চলে গেল আপনার 1250 সেকেন্ড। টোটাল আমরা কত সেকেন্ড ছিল, 5400 সেকেন্ড। তাহলে আর কত টাইম আমার কাছে আছে, 5400 ডিভাইডেড বাই মাইনাস 1250, তাহলে কত হবে 4150। এই যে 4150 সেকেন্ডটা আছে, এই টাইমটা কোথায় ইউজ করবো আমরা, ক্যালকুলেটিং পার্ট যে 30টা কোশ্চেন ছিল এই 30টার ক্ষেত্রে আমরা ইউজ করব, ঠিক আছে, 30টার ক্ষেত্রে ইউজ করব। তাহলে 30টার ক্ষেত্রে 4150 যদি সেকেন্ড হয়, তাহলে একটা কোশ্চেনের জন্য আমি কত পাচ্ছি, একটা কোশ্চেনের জন্য 138.3, 138.3 মানে হচ্ছে 2 মিনিট 18 সেকেন্ড, 2 মিনিট প্লাস, মানে 2 মিনিটের বেশি। এই 2 মিনিটে কিন্তু ক্যালকুলেটিং যত মানে টাফ রিজনিং দিক, যত টাফ ম্যাথ দিক কিন্তু আপনি আরামসে এই 2 মিনিটের মধ্যে করতে পারবেন। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো এই জন্য বলছি নন ক্যালকুলেটিং পার্ট কিন্তু একদম ফার্স্টে করবে, আর ক্যালকুলেটিং পার্ট সব থেকে লাস্টে করবে। তো এইটা হচ্ছে মেন কথা, আপনাকে টাইম সেভ করতে হবে। যে নন ক্যালকুলেটিং পার্ট রয়েছে সেখানে কিন্তু আপনাকে টাইমটা সেভ করতে হবে। আর 2 মিনিট 18 সেকেন্ড হচ্ছে একটা রিজনিং বা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা সাফিসিয়েন্ট। কোনো ম্যাথ হতে পারে হয়তো আপনার 2 মিনিটের একটু বেশি লেগে গেল, বা কোনো ম্যাথ হলো হয়তো 1.5 মিনিটে হয়ে গেল। তো আপনি যেটা বিশাল, আর বলছিলাম যে 3-4টা মানে স্টেটমেন্ট বা 3-4টে সেন্টেন্স দিয়ে কিন্তু একটা ম্যাথ থাকে, অনেক সময় হয় কোশ্চেন পড়তেই আপনার 1.5-2 মিনিট লেগে গেল। ওই কোশ্চেনগুলোকে আপনি পারলেও কিন্তু অ্যাভয়েড করবেন। লাস্টে যখন আপনার টাইম বেড়ে যাবে তখন কিন্তু ওইগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশাল বড় বড় যে এক্সামগুলো হয় তাতে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করা হয়। তো এখন এএলপিতে প্রিপারেশান এত চলে এসছে, মানে কম্পিটিশান এত চলে এসছে, আপনাকে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নাহলে কিন্তু টাইম ম্যানেজ করতে পারবেন না আপনি। 100টা মার্ক 90 মিনিটে করা সম্ভব নয়। আচ্ছা এটা হচ্ছে আপনার পার্ট এ।
আচ্ছা, পার্ট বির ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের কোনো অতটা ব্যাপার নেই, ঠিক আছে, কারণ আমি বলেছিলাম ম্যাক্সিমাম 35খানা করতে, তাহলে 60 মিনিটে আপনি 75 কোশ্চেন। এখানেও দেখুন, এখানেও কিন্তু আপনার যে টাইমটা 1 মিনিটেরও কম আসছে, 60 মিনিটে আপনার 75টা কোশ্চেন করার ছিল, সেখানে আমি বলেছিলাম যে 35টা কোশ্চেন করতে। টাইম কত আছে সেই 60 মিনিট আছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পার কোশ্চেন পিছু আপনি 1.5 মিনিটেরও বেশি পেয়ে যাচ্ছেন। তো এখানে টাইম ম্যানেজমেন্টে অতটা কোনো ব্যাপার নেই। CBT 2 পার্ট বি এর ক্ষেত্রে টাইম ম্যানেজ যেটা করতে হবে আপনাকে পার্ট এর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক যেটা হচ্ছে আমার টেস্ট সিরিজ। বলেছিলাম যে প্রিপারেশান এ প্রিপারেশান বি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি 5 দিন ধরে অনলি টেস্ট সিরিজ প্র্যাকটিস করবেন। তো দেখুন, আগে কি হতো, অফলাইন এক্সাম হতো, তাতে কিন্তু কোশ্চেন সেট পাওয়া যেত মার্কেটে, বই কিনে এনে এক্সাম দিতে হতো বসে বসে, গোলা ভরতে হতো। তো সেই জামানা এখন চলে গেছে, এখন হচ্ছে আপনাকে কম্পিউটারের সঙ্গে কিন্তু টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যাদের ল্যাপটপ আছে খুব ভালো কথা, ফোনে আপনারা ট্রাই করবেন না, ল্যাপটপ ধরে ঘড়ি ধরে, ঠিক আছে, ল্যাপটপ ধরে ঘড়ি বলতে ফোন কিন্তু ইউজ করবেন না। মার্কেট থেকে কোনো অ্যালার্ম ঘড়ি কিনে আনবেন বা স্টপ ওয়াচ কিনে আনবেন, স্টপ ওয়াচ দাবিয়ে কিন্তু আপনি টেস্ট সিরিজ প্র্যাকটিস করুন অ্যাজ পার এক্সামে যেমন হয় সেরকম এনভায়রনমেন্ট তৈরি করুন। বদ্ধ ঘরের মধ্যে কিন্তু আপনি কমপক্ষে 3-4টে করে পার ডে টেস্ট সিরিজ প্র্যাকটিস করুন। এখন থেকে অনেকে টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। সপ্তাহে 3-4টে করে টেস্ট সিরিজ করুন, তাতে কিন্তু আপনার নিজে ডেভেলপ হবে। যাদেরকে টাইম নেই, এখন আপনার CBT 1-2 প্রিপারেশান কমপ্লিট করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো টেস্ট সিরিজটা এখন ধরার কোনো দরকার নেই। আচ্ছা, টেস্ট সিরিজ আমি বলছি যে ফোনে করা উচিত না। এবার যাদের কিছু করার নেই, যাদের ল্যাপটপ নেই যাদের কাছে, তারা সাইবার ক্যাফে গিয়ে করতে পারেন কম্পিউটার, বা কারো কাছে ল্যাপটপ রেন্টে নিতে পারেন, রেন্টে পাওয়া যায় মার্কেটে, খুঁজলে কিন্তু রেন্টে ল্যাপটপ পাওয়া যায়, 1-2 মাসের জন্য রেন্ট দিয়ে নিতে পারেন। যাদেরকে ল্যাপটপ আছে অবশ্যই ফোনে ট্রাই করবেন না, কেন ফোনে আপনি প্র্যাকটিস করতে করতে ফোনটা যদি হাতে চলে আসে, একটা জিনিস দেখতে দুটো জিনিস দেখতে রিলস চলে আসবে, রিলস চলে এলে ব্যাস সময় শেষ। তো সেই জন্য আচ্ছা, বেস্ট টেস্ট সিরিজ আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। দেখুন, 2018তে যে এক্সামটা হয়েছিল, 2018তে যে এক্সামটা হয়েছিল তাতেও কিন্তু অনেকগুলো কোম্পানি মার্কেটে এসেছিল টেস্ট সিরিজ নিয়ে, ঠিক আছে। তার মধ্যে বেস্ট যে টেস্ট সিরিজটা ছিল সেটা textbook.com। ঠিক আছে, আমি কিন্তু কারো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বা এটা অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও নয়, বা কারো প্রমোশনও করছি না, ফ্রিতে কেন প্রমোশন করবো, ব্যাপারটা করছি না। কিন্তু 2018তে কিন্তু textbook.com-এর যে টেস্ট সিরিজ ছিল CBT 1, CBT 2 বা সাইকোর ক্ষেত্রে বেস্ট টেস্ট সিরিজ হিসাবে প্রমাণিত হয়েছে textbook.com, ঠিক আছে। এখানে টেস্ট করা যেত, তারপর র্যাঙ্ক দেখা যেত, আপনার কী কী সমস্যা রয়েছে। র্যাঙ্ক বলতে যতজন টেস্ট সিরিজ করছে সবার মধ্যে একটা র্যাঙ্ক আসতো, সেই র্যাঙ্ক দেখা যেত। তো মোটামুটি ঠিকঠাকই ছিল textbook.com। তো তখন বেশি খুব ছিল, আরও 4-5টা কোম্পানি বের করেছিল textbook.com মানে টেস্ট সিরিজ। রিসেন্ট 2024 থেকে 2025-এ মার্কেটে এক গাদা টেস্ট সিরিজ চলে এসছে, ঠিক আছে, মার্কেটে এক গাদা টেস্ট সিরিজ চলে এসছে। তো সত্যি কথা বলতে আমিও যে বেস্ট বলবো, এবার আমাকে তো সব টেস্ট সিরিজগুলো একবার ঘেঁটে দেখতে হবে যে কোনটা কেমন, বা এক্সাম দিয়ে দেখতে হবে, তারপরে আমি বলতে পারবো যে টেস্ট সিরিজ কোনটা বেস্ট, ঠিক আছে। সেই জন্য আমি বেস্ট টেস্ট সিরিজ বলতে পারছি 2018-তে এটা ছিল, আমি অনেকগুলো ঘেঁটে করেছিলাম নিজে, সেই জন্য বলতে পেরেছি। আর 2024-25-এর ক্ষেত্রে দেখুন আমি বেস্ট বলতে পারছি না, আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের যেটা মনে হচ্ছে ভালো লাগে, বা অনেক টেস্ট সিরিজ খুব টাফ কোশ্চেন দেয়, অনেক টেস্ট সিরিজ খুব ইজি কোশ্চেন দেয়, ঠিক আছে। খুব ইজি কোশ্চেন খুব টাফ কোশ্চেন মিলে আমি তো জানি না কেমন আসবে, মডারেট কোশ্চেন, যেই টেস্ট সিরিজগুলো দেখবেন মোটামুটি মডারেট কোশ্চেন দিচ্ছে, বেশি টাফ নয়, বেশি ইজিও নয়, আপনি সেগুলো করতে পারেন। বা আরও যাদের প্রিপারেশান আরও অ্যাডভান্স লেভেলে করা দরকার আছে, ফার্স্টে ইজি টেস্ট সিরিজ যারা দিচ্ছে, ইজি কোশ্চেন, সেই টেস্ট সিরিজগুলো করুন, ধীরে ধীরে টাফ টেস্ট সিরিজের দিকে যান। অনেকে এরকমই, আমার সঙ্গে অনেকে চাকরি করছে এরকমও আছে, 2-3টে কোম্পানি থেকে টেস্ট সিরিজ নিয়ে প্র্যাকটিস করছেন। ফ্রিতেও অনেক টেস্ট সিরিজ এখন মার্কেটে অ্যাভেলেবল আছে, বা কোনো অনেক ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, তো ওখানে গিয়ে দেখতে পারেন, বা মাইনর একটা চার্জ দিয়ে আপনি টেস্ট সিরিজ করতে পারেন। একদম আপনি যদি কনজুস করে থাকেন যে একদম 1 টাকা আমি খরচ করবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিপারেশান একটু টাফ হতে পারে, কিছুটা কিছু কিছু জায়গায় একটু পয়সা খরচ করার দরকারও রয়েছে, ঠিক আছে। বা অনেকে দেখি স্টাডি ম্যাটেরিয়াল কেনার ক্ষেত্রে অনেকে কনজুসি করে,
কঞ্জুসি আপনি করতে পারেন, অন্যান্য জায়গায় রয়েছে কঞ্জুসি করা, মার্কেটে রয়েছে কঞ্জুসি করা, কিন্তু কিছু কিছু জায়গায় যদি ছোট্ট একটু মানে খরচ করে অনেক বেশি অ্যাডভান্টেজ পাই, অবশ্যই আপনি করতে পারেন। তো টেস্ট সিরিজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলতে পারছি ওরা প্রায় আপনি যেটা বলে দিচ্ছি, যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছেন তারা ইজি থেকে একটু টাফের দিকে যাবেন। যারা ভাবছেন যে একটা দুটো টেস্ট সিরিজ করবেন, তারা মডারের যে টেস্ট সিরিজগুলো রয়েছে মার্কেটে বা ইউটিউবে আপনি ভিডিও খুঁজলে কিন্তু পেয়ে যাবেন যে বেস্ট টেস্ট সিরিজ কোনটা ফর ALP 2024-2025। তো সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো রিভিউ নিয়ে কিন্তু সেই টেস্ট সিরিজগুলো খুলতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, কোনটা থেকে করছেন আমি দেখবো না, আমি দেখবো কিন্তু টেস্ট সিরিজ ধরে আপনারা প্র্যাকটিস করছেন কি না। অনলাইন টেস্ট সিরিজ ঠিক আছে। আর যেটা বললাম যে ফোনটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, ল্যাপটপ, কম্পিউটার বা সাইবার ক্যাফে গিয়ে বন্ধুদের কাছে ল্যাপটপ নিয়ে, রেন্টের ল্যাপটপ নিয়ে অনেক সুবিধা রয়েছে এখন মার্কেটে, বা আপনি কলকাতায় গিয়ে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নিতে পারেন। কেন এখন অতটা দরকার না হলে কিন্তু সাইকো টেস্ট যে টেস্ট সিরিজ কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট। মানে সাইকো টেস্ট দেওয়ার সময় কিন্তু আপনাকে একটা ল্যাপটপ মানে পড়বে, ঠিক আছে। ফোন থেকে কিন্তু যেই সুবিধাটা ল্যাপটপে আছে, বা ল্যাপটপে যে এনভায়রনমেন্টটা তৈরি হয় এক্সামের, ফোন যতই ভালো ফোন হোক না কেন, 1,00,000 টাকা 1.5 লাখ টাকার ফোন হোক না কেন, সেই ভাইবটা বা সেই এনভায়রনমেন্টটা কিন্তু পাবেন না, ঠিক আছে। তো চলুন, এই ভিডিওতে আর বলার কিছু নেই, নেক্সট ভিডিওতে আমি অন্য টপিক নিয়ে ডিসকাস করব। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ভিডিওটা একটু মন দিয়ে শুনুন। আমি কোনো উল্টোপাল্টা বা একগাদা ভিডিও ইউটিউবে বানাই না, যে আজ এই নোটিশ বেরিয়েছে, কাল ওই নোটিশ বেরিয়েছে, ওই বানাই না। যেই কটা ভিডিও বানাই, যেটা যেন সবার মোটামুটি হেল্পফুল হয়, ঠিক আছে, সবার হেল্পফুল হয়। আর আমার কাছে যারা নোটস নিয়েছেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে মানে জানাবেন যে কোথায় ডিফিকাল্ট লাগছে বা কোথায় প্রবলেম হচ্ছে, বা আপনার কমপ্লিট হয়ে গেলে তাও আমাকে জানাতে পারেন প্রিপারেশান কেমন হচ্ছে। যারা ফিডব্যাক দিয়েছে কিন্তু সবার ফিডব্যাক ভালো, ঠিক আছে। নোটসটা সবাই তারিফ করেছে, সো নোটসটা কিন্তু সেইভাবে নিজের মতো করে অ্যাকচুয়ালি বানানো, ALPর মতো করে বানানো, ঠিক আছে। তো চলুন, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।